নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আমি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, নিফটি ফিফটিও অনেক রিটেল ইনভেস্টরকে বরবাদ করে দিচ্ছে। হয়তো আপনাদের মধ্যেও মানে যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যেও অনেক রিটেল ইনভেস্টরকে নিফটি ইতিমধ্যেই বরবাদ করে ফেলেছে বা সামনে ভবিষ্যতে 110% বরবাদ করতে চলেছে। আমি আবার বলছি বন্ধুরা, আপনারা যদি ভাবছেন যে স্যার আমার কাছে নিফটি স্টক আছে মানে আমি তো বরবাদ হয়ে যাব, একেবারেই না। আমি কিন্তু সেই রেঞ্জে বলছি না। তাহলে আমি কোন রেঞ্জে বলছি তো চলুন সেটাই এখানে আমি আপনাদের বলতে চলেছি। কিন্তু তার আগে অবশ্যই বলতে চাই, যদি আপনারা এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ভিডিওটাও গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, তাহলে এমন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে প্রতি সপ্তাহে পৌঁছে যাবে। তো বন্ধুরা, নিফটি ফিফটি আমাদের স্টক মার্কেটের ইন্ডেক্স। তারপরে সেন্সেক্স এর কথা যদি আমরা বলি, নিফটিতে 50টা স্টক থাকে আর সেন্সেক্সে 30টা। কিন্তু বন্ধুরা, এই যে নিফটি, এটা অনেক রিটেল ইনভেস্টরেরও শত্রু হয়ে দাঁড়িয়েছে। শত্রু মানে কি? দেখা গেছে আসলে নিফটির কোনো ভুল নেই, কিন্তু আমরা নিজেরাই রিটেল ইনভেস্টররাই এর ভুল ইন্টারপ্রিটেশনের কারণে এখানে নিজেরাই শিকার হয়ে যাই। মানে অনেক রিটেল ইনভেস্টর আছে যাদের অনেকগুলো অপরচুনিটি বা চান্স ছিল, তারা কিন্তু এই নিফটির কারণে সেই চান্স মিস করে ফেলেছেন। মানে ধরুন, আমি আপনাদের কিছু এক্সাম্পল দিই, আর এগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল। এই চ্যানেলের ভিডিওর কারো কমেন্ট থেকেই আমি জানতে পারলাম। এখানে কেউ আমাকে জিজ্ঞাসা করছিল XYZ যে কোনো একটা স্টক, ধরুন যে স্যার এই স্টক এখন 500 টাকায় চলছে আর নিফটি চলছে 25,100, তো কি নিফটি যখন 24,500 যাবে তখনই কি আমি এই স্টক কিনবো? বুঝতে পারছেন তো আমি কি বলছি? সে আসলে একটা ইন্ডিভিজুয়াল স্টকের কথা বলছে, কিন্তু কেনবার সময় ঠিক করছে নিফটি ফিফটি কোথায় যাবে তার ডাইরেকশনের ওপর। বেসিক্যালি বর্তমানে XYZ স্টক 500 টাকায় চলছে এবং বর্তমানে দেখা যাচ্ছে মার্কেটে প্রেসার রয়েছে। তো তিনি সেই প্রশ্নটাই করছেন যে এখনই সেই স্টকটা কেনা ঠিক হবে নাকি স্যার মার্কেট যখন ঠিক হবে তখনই কিনবো। আবার অনেকে বলছে ট্যারিফ নিয়ে এখন ঝামেলা চলছে, তো ট্যারিফের ক্লিয়ারিটি আসার আগে কিনবো নাকি পরে কিনবো। তারপরে যদি বলি বাজেটের কথা, সেটাও আসছে। তো বাজেটের পর নিফটি ক্র্যাশ হতে পারে নাকি আবার বুমও হতে পারে। এবং সোজা ভাষায় যদি আমরা নিফটির কথা বলি, তাহলে এটা 24,000 যেতে পারে নাকি এরপর সরাসরি 26,000 থেকে 27,000 পর্যন্তও যেতে পারে। বুঝতে পারছেন তো? এখানে আসল কথা হলো ইন্ডিভিজুয়াল স্টক পিক করার জন্য ইন্ডেক্সকে বেস ধরে ডিসিশন নিতে যাচ্ছে। এই রকম ভুল অনেক রিটেল ইনভেস্টররা আজও করে যাচ্ছেন। আমি বহুবার আপনাদের বলে এসেছি যে আপনার পোর্টফোলিওতে যত স্টকই থাকুক না কেন, ABCD XYZ 5টা থাকুক, 10টা থাকুক, 20টা থাকুক বা 50টা থাকুক, অনেকেই নিফটি ফিফটির ইন্ডেক্সের উপর ভরসা করে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই স্টক কেনা উচিত হবে কিনা। যেমন ধরুন, আমি যদি এখানে বলি আজ ইন্ডেক্স এই 25,100-র কাছাকাছি চলছে, তো এই সময় অনেকেই বলে স্যার আমি এই স্টকটা 24,000-এ নামলে কিনবো। 24,000-এ নামলে কিনতে চান, কিন্তু আপনার ইন্ডিভিজুয়াল স্টক যেটা 100 টাকায় চলছিল সেটা দেখবেন কিন্তু 200 হয়ে গেছে। তো সেটাই তো বন্ধুরা ভুল হয়ে গেল। এই ভুলটাই অনেকে করে বসেন। এটাই আসল ভুল বন্ধুরা, যে নিফটি ফিফটির কারণে আমরা এই ইন্ডেক্সকেই দেখতে থাকি। আমি পার্সোনালি বলছি এবং বিশ্বাসও করি যে যদি নিফটি ফিফটি বা সেন্সেক্স এর মতো ইন্ডেক্স গুলো না থাকতো, তাহলে অনেক রিটেল ইনভেস্টর সফলও কিন্তু হয়ে যেত, কারণ তারা এটা দেখে ডিসিশন নিত যে স্টক কিনতে হবে কিনা। তাই এমন ভুল একেবারেই করা উচিত নয়। তো তার কিছু দারুণ এক্সাম্পল আমি আপনাদের সামনে রাখতে চাই, তবে তার আগে অবশ্যই এই ভিডিওটা লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক আমার মোটিভেশন অনেক বাড়িয়ে দেয়। এখন এত বড় বড় ইনভেস্টরদের দেখুন, আপনাদের জানা উচিত যদি আপনারা স্টক মার্কেটে থাকেন। ইনি আশিস কাচলিয়া স্যার। হ্যাঁ, ইনি স্মল ক্যাপ, মাইক্রো ক্যাপ, তারপরে ন্যানো ক্যাপে অনেক টাকা কামিয়েছেন। ইনি আসলেই ছোটখাটো ভালো কোম্পানিগুলোতেও বড় বড় ইনভেস্টমেন্ট করেন, মানে কোটি কোটি টাকার বিনিয়োগ করেন। ছোটখাটো বিনিয়োগ কিন্তু করেন না। এখন যদি আমি বলি একদম তাজা নিউজ 2-4 মাস আগেই, সেটাই আপনাদের সামনে রাখতে চাই। এইখানে দেখতে পাচ্ছেন 3 স্টকস ইন হুইচ আশিস কাচলিয়া হ্যাভ ইনক্রিজড হিজ স্টেক ইন দ্য কোম্পানি টু কিপ অ্যান আই অন। তো দেখতে পাচ্ছেন এই জুলাই 27-এরই খবর, মানে মাত্র 2 থেকে 3 মাস হয়েছে। সেই সময় কিন্তু এই আশিস কাচলিয়াজি কিছু স্টকে তার স্টেক বাড়িয়েছেন। আবার এইখানে দেখুন এপ্রিল 29-এর খবর, আশিস কাচলিয়া অ্যাডেড 9 নিউ নেমস, মানে 9খানা নতুন স্টক অ্যাড করেছেন। এবং তার সঙ্গে সঙ্গে ওনার পোর্টফোলিওতে 5টা স্টক ছিল যেগুলোতে তিনি এই যে স্টেক সেটা আরো বাড়িয়েছেন, মানে অতিরিক্ত আরো শেয়ার কিনেছেন। তো বুঝতে পারছেন এই পড়া মার্কেটেও তিনি কিন্তু কোটি কোটি টাকা শেয়ার কিনছেন। মানে বুঝতে পারছেন তো বন্ধুরা, এই বড় বড় ইনভেস্টররা এরা কিন্তু ইন্ডেক্স দেখে বসে থাকেন না যে নিফটি কোথায় যাবে, এটা হবে সেটা হবে। ট্যারিফ নিয়ে যদি আমরা কথা বলি, অনেকেই তো এখন ভিডিও বানাচ্ছে, অনেক চ্যানেল রয়েছে যেখানে বলা হচ্ছে ট্যারিফের কারণে মার্কেট ক্র্যাশ হবে,
মার্কেট পড়ে যাবে, তো তাই বলে কি পোর্টফোলিও খালি করে দেবেন? আরে বাজেট, ইলেকশন এগুলো তো প্রতি বছরই আসে, প্রতি বছরই কিছু না কিছু নেগেটিভ জিনিস থাকে। তো কি প্রতি বছর বাজেটের সময় এক্সিট করতে হবে? বা এই যে বিভিন্ন দেশের সঙ্গে যুদ্ধ চলছে, বা এই আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার ট্যারিফ নিয়ে ঝামেলা লেগে রয়েছে, তো এর কারণে কি সব স্টক বেচে দেবেন? এটা কিন্তু মোটেও কোনো ইনভেস্টমেন্টের উপায় নয় বন্ধুরা। ইনভেস্টমেন্ট করতে হলে আপনাকে আপনার ইন্ডিভিজুয়াল স্টকের উপর রিসার্চ করতে হবে। যে কোনো কোম্পানির এক্স ওয়াই জেড ধরুন, তার ম্যানেজমেন্ট কেমন, তার ব্যালেন্স শিট কেমন, তার পিএনএল কেমন, সেই কোম্পানির বর্তমান সময়ের হিসেব অনুযায়ী কোয়ার্টারলি রেজাল্ট কেমন আসছে, এটা দেখা আপনার কাজ। ইন্ডেক্সের দিকে তাকিয়ে থাকা নয় যে নিফটি কোথায় যাবে। যদি নিফটি 23,000-এ যায় তখন কিনবো, বা যদি নিফটি 20,000-এ কোলাপস করে তখনই কিছু করব, এটা কিন্তু কোনো উপায় নয় বন্ধুরা। যদি এমন ভাবে ভাবেন তাহলে বিশ্বাস করুন আপনি কোনোদিনই মার্কেটে ইনভেস্ট করতে পারবেন না। এখন দেখুন এত বড় বড় ইনভেস্টররাও, এখন সামনে বাজেট আসছে, বিহার ইলেকশন আসছে, আরো কত কিছু, এই যেমন যুদ্ধ, ট্যারিফ এগুলো তো চলতেই থাকবে। তারপর আবার ইলেকশন হবে, তারপর আবার এদিক ওদিক থেকে নতুন নতুন কোনো খবর আসবে, অন্যান্য স্টেটে ইলেকশন হবে, বড় বড় ঘটনা কিন্তু চলতেই থাকবে। তবুও এরা ইনভেস্ট করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছে এবং এখনো কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট করে কিন্তু মার্কেটে বসে আছে। আর শুধুমাত্র একটা নাম নয় বন্ধুরা, এমন অনেক ইনভেস্টর আছে, যেমন বিজয় কেডিয়া স্যার। এনার তো আর আলাদাভাবে পরিচয় দেওয়ার দরকার নেই। তো চলুন এনার কিছু নিউজ আপনাদের দেখাই। এইখানে দেখতে পাচ্ছেন আদভেট এনার্জি ব্লক ডিল, বিজয় কেডিয়া বাইস টেক ওর্থ রেস 17 crore ইন স্মল ক্যাপ কাউন্টার, মানে তিনি একটি স্মল ক্যাপ স্টকে 17 কোটি টাকার ইনভেস্টমেন্ট করেছেন। তো দেখতে পাচ্ছেন 2-3 মাস আগেই এই বিজয় কেডিয়াও একটা এনার্জি কোম্পানির শেয়ার কিনেছেন। বলার উদ্দেশ্য হলো বন্ধুরা এই যে পার্টিকুলার কোম্পানির স্টক উনি কিনেছেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা নিয়ে আলোচনা করছি বলে এই নয় যে আপনি চোখ বুঝে এই যে শেয়ারটা রয়েছে এটা কিনে নেবেন। আপনি চাইলে এটাকে স্টাডি করতে পারেন। ইনি এই স্টক কিনেছেন, উনি এই স্টকের ব্যাপারে রিসার্চ করেছেন। উনি কিন্তু এটা দেখেননি যে নিফটি 23,000 যাবে কি 30,000 যাবে নাকি 20,000-এ যাবে। ওনার এই পার্টিকুলার কোম্পানির প্রতি ভরসা আছে। কারণ বন্ধুরা আমি আপনাদের বলতে চাই, নিফটি যখন শুরু হয়েছিল ধরুন তখন ছিল 5,000, আর আজ প্রায় 24 থেকে 25,000-এ এসে গেছে। এমন অনেক স্টক আছে যেগুলো নিফটি যখন 5,000-এ ছিল তখন 100 টাকায় চলছিল, এবং আজও যদি দেখা যায় সেই 100 টাকার স্টক নিফটি যখন 25,000-এ এসেছে তখনও কিন্তু 100 টাকাতেই রয়েছে। তাই নিজের ইন্ডিভিজুয়াল স্টক সিলেকশনের পারফরমেন্সটাই আসল, নিফটি ফিফটির উপর নির্ভর করে বা এটাকে নিয়ে সবসময় মাথা ঘামালে চলবে না। নইলে বন্ধুরা আপনারা কোনোদিনই সঠিক ডিসিশন নিতে পারবেন না। আর সবচেয়ে ভালো এক্সাম্পল রাকেশ ঝুনঝুনওয়ালা স্যারকেই ধরা যায়। আপনারা দেখেছেন ওনার টাইটান কোম্পানিতে স্টেক ছিল এবং শেষ কিছু বছরেও উনি এতে স্টেক বাড়িয়েছেন। খবরগুলো দেখতে পারেন। দেখুন, ঝুনঝুনওয়ালা হাইক স্টেক ইন টাইটান ফর ফার্স্ট টাইম সিন্স 2019। তো এই 2021-এর খবর, 2021-এই তিনি ওনার এই টাইটান কোম্পানিতে আবার স্টেক বাড়িয়েছিলেন। এবং এরপরে আরো একটি খবর দেখতে পারেন, এটা দেখতে পাচ্ছেন 2022 সালের খবর, রাকেশ ঝুনঝুনওয়ালা রেজেস স্টেক ইন টাইটান কোম্পানি ডিউরিং ডিসেম্বর কোয়ার্টার। এবং যদি দেখেন এইখানে স্টেক বাড়বার আগে রাকেশ ঝুনঝুনওয়ালাজির কাছে 3.80% স্টেক ছিল। তো এরপরে এই যে স্টেক সেটা বেড়ে হয়েছে 4.02%। আর আগে কত শেয়ার ছিল? 3,37,60,395। এবং এই স্টেক বাড়াবার পরে হয়েছে 3,57,10,395, মানে প্রায় 19,50,000 পর্যন্ত শেয়ার তিনি এই ডিলে কিনেছিলেন। তবে এটাও সন্দেহ নেই যে ওনার পজিশন এই মার্কেটে কিন্তু বেশ বড় ছিল এবং ওনার যে ডিসিশন সবকিছুই ঠিক ছিল। কিন্তু আসল কথা হলো উনি ইন্ডেক্স দেখে চলেননি। ধরুন নিফটি ইন্ডেক্স আগে ছিল 5,000, তারপর 10,000 হয়েছে, 12,000 হয়েছে, 15,000 হয়েছে, বর্তমানে 25,000। তো এটা এখন হয়তো আবার পরে 20,000, 22,000 পর্যন্ত যেতে পারে। তবুও পরবর্তীতে সেটা আবার 25,000 হবে, আর ভবিষ্যতে 30,000, 50,000, এমনকি 1,00,000-ও হবে। এটা আপনাদেরও জানা আছে আর আমারও জানা আছে। তাই এই ইন্ডেক্সের চক্করে বন্ধুরা এই যে নিফটি ফিফটি আছে এর চক্করেই অনেকেই ইনভেস্ট করতে পারে না। বন্ধুরা এখানে দেখুন নিফটি ফিফটি ওপেন করেছি, দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি এটা ওপেন করে নিয়েছি। তো এখানে দেখুন এই যে নীল দাগটা এটা হচ্ছে নিফটি ফিফটির দাগ, এবং এর সঙ্গে সঙ্গে আরো একটি কোম্পানি নিয়ে নিয়েছি, নামও দেখতে পাচ্ছেন অ্যাপোলো মাইক্রো সিস্টেম। তো শুধুমাত্র উদাহরণের জন্যই এই শেয়ারটাকে নিয়েছি। তো এইখানে আপনাদের এই ইন্ডেক্সটার এবং এর সঙ্গে সঙ্গে এই স্টকটার 1 বছরের যে পারফরমেন্স সেটা দেখাতে চলেছি। তো 1 বছরে নিফটিতে কত রিটার্ন হয়েছে তো দেখতে পাচ্ছেন নিচে মাইনাস রিটার্ন 0.96% মাইনাস রিটার্ন দিয়েছে। আর এই 1 বছরেই এই যে স্টকটাকে নিয়েছি এটা দেখতে পাচ্ছেন 200% রিটার্ন দিয়েছে। তো বন্ধুরা নিফটি দেখে ডিসিশন নেওয়া কিন্তু ভুল। ইন্ডেক্স ধীরে ধীরে চলবে, ইন্ডেক্স দেখে কাজ করা মোটেও ঠিক নয়।
আর সব মিলিয়ে যদি নিফটির মোট রিটার্ন দেখেন, মানে যবে থেকেই নিফটি শুরু হয়েছে তবে থেকে যদি দেখেন, তাহলে কিন্তু নিফটির রিটার্ন 3000%ও হয়নি এবং 3000%-এর কিছু নিচে রয়েছে, মানে একদম শুরু থেকে এখন পর্যন্ত। আর ইন্ডিভিজুয়াল স্টকের ওপর আমি আপনাদের লাখ লাখ শতাংশ রিটার্ন কিন্তু দেখাতে পারবো বন্ধুরা, এই ভিডিওতেই দেখাবো। তো এই যে পদ্ধতি আপনারা ব্যবহার করেন বন্ধুরা, নিফটি দেখে ইন্ডিভিজুয়াল স্টক বাই করার পদ্ধতি, এখনই ছেড়ে দিন বন্ধুরা। সব থেকে ভালো যখন ইনভেস্ট করতে যাবেন, এই যে নিফটি ফিফটি এটা কোন লেভেলে চলছে, কতটা পড়লো বা কতটা বাড়লো, এটা দেখবেনই না। আর এটা না দেখলেও কোনো ফারাকও কিন্তু পড়বে না। যারা ট্রেডার তাদের জন্য কিন্তু এই নিফটি ফিফটির পারফরমেন্স এটা গুরুত্বপূর্ণ, কারণ তাদের পজিশন থাকে, তাদের অপশন কল এসব মেনটেন করতে হয়। আপনাদের কি করতে হবে, নিজের স্টককে স্টাডি। আপনি নিফটি, তারপরে যে বিএসসি সেন্সেক্স যেমন ইন্ডেক্স গুলো রয়েছে, এটা তো ইনভেস্ট করছেন না, করছেন আপনি স্টকে। তো আপনাদের নিজের স্টকগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে। আপনার স্টকে ফ্রড চলছে আর নিফটি 1 লাখের ওপরে গিয়েছে, তাতেও কিন্তু কোনো লাভ নেই বন্ধুরা, আপনার স্টকটা ডুববেই। এগুলোকে লক্ষ্য করুন বন্ধুরা, নিফটি ফিফটি দেখে ইনভেস্টমেন্ট করার চেষ্টা করলে অনেকেই কিন্তু ডুববে। আমি এর সঙ্গে সঙ্গে আরো একটা এক্সাম্পল এইখানে আপনাদের সামনে রাখতে চাই বন্ধুরা। তো নিফটি ফিফটির যে চার্ট প্যাটার্ন সেটা খুলে নিয়েছি। তো 2008 সালের পর থেকে নিফটির যে পারফরমেন্স সেটা একটু দেখাবো। তো দেখতে পাচ্ছেন এই 2008 সালে নিফটি একটা টপ লাগিয়েছিল এবং তারপরে ক্র্যাশ করে। তো যদি নিফটি ফিফটির এইখান থেকে 2008 সাল থেকে দেখি, পরবর্তী 6 বছর দেখে নেবো, তো দেখতে পাচ্ছেন 2014 পর্যন্ত টাইম ফ্রেম করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন 2008-এর লেভেলে যেতে এই নিফটি ফিফটির 6 বছর পর্যন্ত সময় লেগে গেছে, এবং নিফটি যখন এই 2008 থেকে 2014 পর্যন্ত গেছে তখন কিন্তু জিরো রিটার্ন তৈরি হয়েছিল বন্ধুরা। তাই এই বিষয় নিয়েও অনেক কমেন্ট আসে, অনেকেই প্রশ্ন করেন যে এখন 2025 সাল চলছে এবং 2031 পর্যন্ত যদি আমরা হোল্ড করি, তখন যদি কোনো রিটার্ন না তৈরি হয়, তো এটাও কিন্তু একটা ভুল ধারণা। আমি আপনাদের আগেই বলেছি, এই ইন্ডেক্সের দিকে দেখলে হবে না, আপনাকে ইন্ডিভিজুয়াল স্টকের দিকে নজর রাখতে হবে। ধরুন একটা উদাহরণ নেই, আপনাদের সামনেই রাখছি, এই নিফটি ফিফটির একটি কোম্পানি নেই, আপনাদের এটা বোঝাবো। তো এই যে বাজাজ ফাইন্যান্স, এটা নিফটি ফিফটির কোম্পানি, এবং যেটা বোঝাতে চলেছি এটা কিন্তু খুবই ভ্যালুয়েবল একটা জিনিস। তো বন্ধুরা এইখানে আমরা চেক করব 2008 থেকে 2014 পর্যন্ত পারফরমেন্স। তো দেখতে পাচ্ছেন 2008 এইখানে সিলেক্ট করে নিয়েছি এবং এরপরে 2014 পর্যন্ত দেখে নেব। এইখানে পারফরমেন্স দেখুন বন্ধুরা, আপনাদের চোখের সামনে কত রিটার্ন ছিল দেখুন, প্রায় 500%, ইনফ্যাক্ট মোর দ্যান 500%। আপনি দেখতে পারেন 2008 থেকে 2014 পর্যন্ত রিটার্ন আছে তো 500%-এর বেশি। আর নিফটির ওই সময়ে 0% রিটার্ন ছিল। আর যদি আমি একটু ঘুরিয়ে প্রপার ভাবে দেখাই এবং 5 বছরের রিটার্ন এখানে দেখাবো, তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী যে 5 বছর তার রিটার্ন সেটা খুলে নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফিফটি রয়েছে, এই নিফটি ফিফটি এটা 5 বছরে 119% রিটার্ন দিয়েছে। তো আপনার যে টাকা সেটা ডবল হয়ে গেছে, ভালো ব্যাপার। এটা ইন্ডেক্স। আর বাজাজ ফাইন্যান্স দেখুন, এটা 5 বছরে প্রায় 180%-এর কাছাকাছি বেড়েছে, বলতে পারেন প্রায় দুগুণ রিটার্ন কিন্তু হয়েছে। আর বন্ধুরা এটা আমার কোনো রেকমেন্ডেশন কিন্তু নয়, বাজাজ ফাইন্যান্সের উদাহরণ নিয়ে আপনাদের বোঝালাম। কিন্তু আমি আপনাদের যা বোঝাতে চাইছি তা হলো এই নিফটি অনেক রিটেল ইনভেস্টরকে বরবাদ করেছে। এটা দেখে আপনি যদি ইনভেস্টমেন্ট প্ল্যান বানান বন্ধুরা, তাহলে মনে রাখবেন এই যে নিফটি ফিফটি এই ধরনের যে ইন্ডেক্স গুলো রয়েছে এগুলো ধীরে ধীরে চলে, কারণ এটা একটা অ্যাভারেজ। এখানে 50টা স্টক রয়েছে, ধরে নিন তার যে অ্যাভারেজ এটাই কিন্তু তার পারফরমেন্স। তো তার মধ্যে কিছু শেয়ার ভালো পারফর্ম করবে, কিছু শেয়ার খারাপ পারফর্ম করবে। তাই আমরা সবসময় কিন্তু দেখি এই যে ইন্ডেক্স সেটা ধীরে ধীরে এগোতে থাকে। আর এটার ম্যাক্সিমাম রিটার্ন দেখুন বন্ধুরা, যখন থেকে হয়েছিল তখন থেকে যদি একটু দেখি, দেখতে পাচ্ছেন এই যে ম্যাক্স, এটা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন ম্যাক্স কত রিটার্ন, 719%, বা বলতে পারেন প্রায় 700% রিটার্ন। এবং এরপরে যদি বাজাজ ফাইন্যান্স খুলে নিই, তো বাজাজ ফাইন্যান্স খুলে নিয়েছি, তো দেখতে পাচ্ছেন এর যে অল টাইম রিটার্ন কত, 86,382%। তো এইখানে তো একটা কর্পোরেট অ্যাকশন হয়েছে এবং এইখানে স্টকের যে প্রাইস সেটা আপডেট হয়নি। তো এই কর্পোরেট অ্যাকশন এটা বাদ দিয়ে দেখবো, এটা কিছুদিন পর গুগলে আপডেট হবে। তো এটা যদি বাদ দিয়ে দেখি, দেখতে পাচ্ছেন এই কর্পোরেট অ্যাকশন বাদ দিয়ে এই রিটার্ন 1,58,085%। এবং বুঝতে পাচ্ছেন একটা ইন্ডিভিজুয়াল স্টক এত বড় রিটার্ন দিয়েছে। আর আমি আপনাদের কি বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা, এই বিষয়গুলো বুঝতে হবে। আমি বলছি না যে আপনার কাছে যদি নিফটি ফিফটি স্টক থাকে, মজবুত স্টক থাকে, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তারপরে এইচডিএফসি ব্যাংক, টাটা কনসালটেন্সি সার্ভিসেস, ভারত এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইনফোসিস, হিন্দুস্তান ইউনিলিভার, তারপরে বাজাজ ফাইন্যান্স বা আইটিসি, তাহলে সেগুলো বিক্রি করতে হবে এরকম কথা কিন্তু বলছি না। আমি যা বলছি তা হলো, আপনি যদি কোনো ইন্ডিভিজুয়াল স্টকের দিকে দেখেন, তাহলে প্লিজ নিফটির যে লেভেলস
সেটাকে ফলো করবেন না। সিদ্ধান্ত নেওয়ার সময় ভাববেন না বন্ধুরা যে নিফটি 20,000 হলে তখন কিনবো, নাকি 23,000-এ কিনবো, নাকি এখনই কিনে নেবো, নাকি নিফটি একটু বাড়লে 26,000 27,000-এ গেলে তখন কিনবো। আপনাকে সেই স্টকটা দেখতে হবে। যদি সেই ইন্ডিভিজুয়াল স্টক খুব ভালো ভ্যালুয়েশনে মিলছে, যদি তার পি রেশিও ভালো থাকে, ভ্যালুয়েশন ঠিক আছে, কোম্পানির লেটেস্ট যে রেজাল্ট সেটাও ভালো রয়েছে, কোম্পানির ম্যানেজমেন্ট সেটাও ক্লিন, ব্যালেন্স শিট স্ট্রং, তাহলে বন্ধুরা আর কি জন্য অপেক্ষা করছেন? নিফটি কবে 20,000-এ আসবে তার জন্য? এই রকমটা জরুরি নয় যে নিফটি পড়লে আপনার সেই স্টকটাও পড়বে। অনেক স্টক আছে যেগুলো নিফটি পড়লেও আর কিন্তু নিচে যাবে না। তো বন্ধুরা আজ থেকেই এই যে পদ্ধতি সেটা বুঝতে হবে। বন্ধুরা এই যে ইন্ডেক্স রয়েছে বিএসসি সেন্সেক্স, তারপরে নিফটি 50, এইগুলো দেখে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আছে? দেখুন মার্কেটে কি চলছে, রিয়াকশন কেমন, মার্কেট কোথায় আছে সেটা দেখতে পারেন। কিন্তু এই কারণে যদি আপনি ইন্ডিভিজুয়াল স্টক পিক করতে যান যে নিফটি 20,000-এ যখন যাবে তখনই কিনবো, এটা কিন্তু আপনার সব থেকে বড় ভুল হবে। এবার আপনারা প্রশ্ন করবেন ইন্ডেক্স যখন নিচে যায় তখন অনেক স্টকও তো পড়ে যায়। হ্যাঁ পড়ে যায়, কিন্তু তাতে কি? স্টক যখন বাড়ে তখন কিন্তু সে ইন্ডেক্সকে দেখে বাড়ে না। স্টকের নিজের আলাদা গতিবেগ থাকে, আলাদা লেভেল থাকে। এখানে আগেই আপনাদের উদাহরণ দেখালাম বাজাজ ফাইন্যান্সের, আপনাদের আগেও দেখিয়েছি ইন্ডেক্স যখন 100% বেড়েছে সেখানে শেয়ার কিন্তু 200% পর্যন্ত বেড়েছে। এবং একটু যদি লম্বা দেখেন এই নিফটি শুরু থেকে মাত্র 27% বেড়েছে, সেখানেই বাজাজ ফাইন্যান্স এটা 1,58,000 পর্যন্ত বেড়েছে। এবং এটাও দেখিয়েছি এই 2008 থেকে 2014 পর্যন্ত নিফটি যখন 0% রিটার্ন দিয়েছিল তখনও কিন্তু এই বাজাজ ফাইন্যান্স এই কোম্পানিটাই 500% রিটার্ন দিয়েছিল। তাই বন্ধুরা নিফটি বা বিএসসি দেখে বা যেটা 30 শেয়ারের ইন্ডেক্স সেটা দেখে যদি আপনি ডিসিশন নেন যে কোনো ইন্ডিভিজুয়াল স্টক কিনবো, তাহলে আপনার ইনভেস্টমেন্টের ঝুঁকি অনেক বাড়তে পারে, কারণ আপনি কখনোই সঠিক ডিসিশন নিতে পারবেন না। বন্ধুরা মার্কেট খুব ধীরে ধীরে চলে এবং এই যে ইভেন্ট এগুলো চলতেই থাকে। যদি আমি নিফটি ইন্ডেক্সের কথা বলি তাহলে এটা কিভাবে চলে দেখবেন, সবসময় দেখবেন বড্ড বেশি ওঠাপড়া করতে করতেই চলে। তো দেখতে পাচ্ছেন 5 বছরের খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন কখনো কমেছে কখনো বেড়েছে, মানে এরকম ওঠাপড়া করতে করতেই কিন্তু নিফটি বাড়বে। কারণ এই যে ইন্ডেক্স গুলো এগুলো বিভিন্ন ইভেন্ট, সেগুলো ভারতের বলুন বা গ্লোবাল বলুন, তার সঙ্গে সঙ্গে ভারতের যে বড় বড় ঘটনা সেগুলো নিয়েই চলে। বাজেট আসবে, তারপরে ইলেকশন হবে, সবকিছু চলতেই থাকবে। এই সমস্ত ঘটনা কিন্তু চলতেই থাকে বন্ধুরা। এটি স্টক মার্কেটের ফিক্স ইভেন্ট। বাজেট তো প্রতি বছরই আসে বন্ধুরা, ইলেকশন এটাও প্রতি বছর আসে, সেটা লোকসভার হতে পারে কিংবা রাজ্যসভার, এটা কিন্তু চলতেই থাকে। মানে বছরে যা ঘটে তার কথা যদি বলি তাহলে মূল বিষয়টা মানে ইন্ডেক্সের যে ওঠা পড়ার বিষয়টা সেটা কিন্তু বোঝা যাবে বন্ধুরা। এবং আশা করি বোঝা গেল নিফটি কিভাবে অনেককে ভুল সিদ্ধান্তে ফেলে। তারা দেখছে 26,000 ক্রস করবে তখন আমরা স্টেপ নেব, কিন্তু তারপর তাদের সেই নজরে রাখা স্টকগুলো 4 গুণ পর্যন্ত বেড়ে যায়, তখন কিন্তু তারা সেই স্টকে এন্ট্রি নিতে পারে না। বন্ধুরা এই বিষয়গুলো বোঝা জরুরি। বা নিফটি যদি 30,000-এ চলে যায় আর আপনার স্টক যা আপনি স্টাডি করছেন তাতে কোনো ফ্রডের আরোপ লেগে গেল, তো ইন্ডিভিজুয়াল স্টক যেটা আপনি দেখছেন সেটা XYZ বন্ধুরা যাই হোক, যেটা দেখছেন সেটা ডিপলি স্টাডি করুন। ইন্ডেক্সকে দেখা বন্ধ করুন আজ থেকেই। এটা শুধু আপনার সময় নষ্ট করবে। ইনভেস্টমেন্টের দিক থেকে বলছি, ট্রেডারের দিক থেকে কিন্তু নয়। আশা করি বন্ধুরা আপনাদের বোঝা গেল আমি কি বোঝাতে চাইছি। আজ থেকে এই ভুলগুলো ঠিক করার চেষ্টা করুন। আর হ্যাঁ, চ্যানেলটা যদি ফলো করতে চান তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।